ভদ্রলোকের কথা শেষ হতে সময় লাগলো। পেছন থেকে অপ্রত্যাশিত একটা শান্ত কণ্ঠ ভেসে আসতে সময় লাগলো না। হেই, আমি বলি। চকিতে ঘাড় ঘোরালেন সকলে। রৌদ্র দৃঢ় পায়ে সদর পেরিয়ে ভেতরে এসে থেমেছে। চোয়াল বীভৎস নিরেট, দাঁত খিঁচে রেখেও নিজেকে ধাতস্থ দেখাচ্ছে। ব্লেজার জ্যাকেট ঝুলছে বাম কাঁধে, এলোমেলো সে। ভাঁজ পড়া কপাল ঢেকে আছে খুচরো চুলের আড়ালে। মেঘা ওকে দেখা মাত্রই ছলকে উঠল। ঢোক গিলে সিঁড়ির রেলিং চেপে ধরল। সবার দৃষ্টি এখন বেপরোয়া ছেলের দিকেই। রৌদ্র কতটুকু কি শুনেছে আন্দাজে নেই। কি বলবে এই ছেলে? দেখে তো মনে হচ্ছে না রেগে আছে। সবার স্থবিরতাকে তাজ্জব বানিয়ে মুচকি হাসল রৌদ্র। সোজাসুজি দৃষ্টি তাক করল অতিথি ভদ্রলোকের দিকে। ও ডুগডুগি আঙ্কেল, বয়স তো কম হলো না। জানেনি যখন হুটহাট এসব প্রস্তাব দেওয়াটা ভালো দেখাচ্ছে না, তখন খারাপ দেখাতে যান কেন? ইউ নো, এই বাড়ির অতিথি হিসেবে এখানে বসে আছেন এখনও। এটা আপনার সাত কপালের সৌভাগ্য, নতুবা আমার প্রপার্টির দিকে নজর দেওয়ার জন্য নজরটাই থাকতো না আর। ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খান, বুঝে পান না কিছু। অবাকের ভঙ্গিতে তাকিয়েই রন। রৌদ্রকে চিনলেনও না তিনি। তোফায়েল কাবির ছেলের অধ্যত্বতা দেখে গলা ঝেড়ে মুখ খুললেন। এখান থেকে যাও রৌদ্র, বিজনেস নিয়ে কথা হচ্ছে এখানে। বাড়তি কথা বলার প্রয়োজন নেই। রৌদ্র কানালো না। দাম্ভিক ভঙ্গিতে বুকে হাত গুটিয়ে চোয়াল খিচে ভদ্রলোককে পরখ করছে এখনো। ইচ্ছে করছে গিলে খেতে। বাপের বয়সী না হলে এতক্ষণে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে ফেলতো অগ্নিচক্ষুর দ্বারা। তার উপর কানে পড়েছে ইনি নাকি নতুন বিজনেস পার্টনার। এই কারণেই রাগ সংবরণ করল সে। রেগে গেলেও প্রকাশ করল না, শান্ত রইল। তবে রাগ শুধু জবানের বেলাতেই স্থবির রইল। অন্যদিকে দৃষ্টি জোড়াতে প্রকাশ পেল আগ্নেয়গিরির ন্যায়। ভদ্রলোক রৌদ্রের এমন অগ্নিচক্ষু দেখে তবদা খেলেন। দৃষ্টি নামিয়ে ঢোক গিললেন। জিজ্ঞেস করলেন ভেজা গলায়, ওকে? ওকে তো ঠিক চিনলাম না। এবাড়ির ছোট ছেলে, রুডবিক কাবির রৌদ্র। উত্তর তৌসিফ কাবিরের। রৌদ্র কথা টেনে পুরো কণ্ঠে বলল মারি খিচে, ইয়া, আই অ্যাম রুডবিক কাবির রৌদ্র। অর থামল, পিছু ফিরল। ঘাড় উঁচিয়ে তাকালো সিঁড়ির উপরে। মেঘা দাঁড়িয়ে। রৌদ্র ওর দিকে তাকিয়ে দৃষ্টি ক্ষুব্ধ করল আরও। ওই ইডিয়েটের জন্য বিয়ের প্রস্তাব উত্থাপন করছে এই লোক। কেন? ওকে দেখে কি মনে হয় না ও বিবাহিত? কোনো একজনের বিবাহিত স্ত্রী সে। 5 বছর হলো সেই বিয়ের। বিবাহিত ও। আর একজন বিবাহিতের জন্য বিয়ের প্রস্তাব আসছে, তাও ওর নিজের বাড়িতে। ব্যাপারটা অন্যদের কাছে কৌতুকের হলেও রৌদ্রের কাছে ক্ষুব্ধতার। ক্ষিপ্ততা দমে রাখতে না পেরে গজগজ করে উপরে উঠে গেল রৌদ্র। মেঘা 2 সিঁড়ি নিচে দাঁড়িয়ে। সাফা মেয়েটাকে নিয়ে একটু উপরে উঠেছে। মেঘা বরাবর দাঁড়ালো সে। রাগে কটমট করে তাকালো। চোখ রক্তিম, নীরের চোয়াল। কিছুটা ভয় পায় মেঘা। পিটপিট করে তাকিয়ে ঢোক গেলে। রৌদ্রর চোখে চোখ রেখে কণ্ঠ চিপে অধিকার দেখিয়ে সবাইকে শোনায়, অর শি ইজ মাই লেডি, মাই সানি, মাই সুইট হার্ট, অর মাই লাভ, মাই ওয়াইফি। পেছায় মেঘা, কোমর ঠেকে সিঁড়ির রেলিংয়ে। এই লোক এক্ষুনি কোনো অঘটন ঘটিয়ে না ফেলে। আতঙ্কে বুক দুরু দুরু রমণীর। অতিথি ভদ্রলোক ভদ্রমহিলা চোখ সরু করলেন। রৌদ্র মেঘার দিক থেকে দৃষ্টি নামিয়ে ভদ্রলোকের দিকে তাকালো। রাশভারী গলায় বলতে আরম্ভ করল, হে ডুগডুগি আঙ্কেল, আপনার মিসেসের ভাইয়ের ছেলের বউ করবেন ওকে? উপস, ব্যাড লাক। শি ইজ অলরেডি সামওয়ানস ওয়াইফ। রুডবিক কাবির রৌদ্রের ওয়াইফ। লেটস সি। আমার সাথে ওকে পারফেক্ট মানায়, তাই না? অবশ্য জিজ্ঞেস করছি বা কেন? উই আর মেড ফর ইচ আদার।
ওকে ওকে যদি কারোর সাথে মানায় সেটা কেবল একমাত্র আমি। ইউ নো, আমি ছেলে খুব ভালো, সুইজারল্যান্ডে সেটেল, কাজবাজ করি। যা করি তাতে কাবির ইন্ডাস্ট্রির মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখি আমি। ইটস মাই পাওয়ার। আপনাদের বলে লাভ নেই, শুনেও লাভ নেই, কেবল শুনে রাখুন, শি ইজ মাই পার্টনার। ওর দিকে তাকালে চোখ উপড়ে নেব বলে রাখলাম। বি কেয়ারফুল ফর নেক্সট টাইম। না জেনে না বুঝে বাড়িতে বসে আছেন, তাই বাড়াবাড়ি করলাম না। শেষের কথাগুলো দিয়ে শাসালো বোধহয়, আর বিলম্ব করল না। ফের মেঘার দিকে ফিরে মারি খিচে কিরমির করল। ঝুঁকে এসে হাত মুঠো করে খিচে নিল, ক্ষুব্ধ কণ্ঠে চাপা ধমক দিল। ইউ ইডিয়েট, মার খাবি? গাল চুলকাচ্ছে থাপ্পড় খাওয়ার জন্য। নিচে নেমেছিস কেন ইডিয়েট? বাবা ডেকেছিলেন। ডেকেছিল দেখে নিচে নামবি? নিচে নামার আগে পারমিশন নিয়েছিস আমার থেকে? আপনার থেকে পারমিশন কেন নিতে যাব আমি? সরুন সামনে থেকে, সিন ক্রিয়েট করবেন না। মেহমান এনারা সকলে। দাঁত খিচে নেয় রৌদ্র, চোখজোড়া বীভৎস রক্তিম, যেন ভস্ম করে দেবে। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো ইডিয়েট, মুখও ভেঙে দেব যদি আর একটা কথা বলিস। বিয়ে করা বউ তুই আমার, আর তোর জন্য বিয়ের প্রপোজাল আসবে। বিবাহিত তুই, কোনো চিহ্ন নেই কেন তোর শরীরে? বিয়ে হয়েছে তোর, সেটা কেউ কেন বুঝবে না তোকে দেখে? বল। নিজেকে অবিবাহিতের মতো প্রেজেন্ট করিস, স্টুপিড। মেঘা চড়া ধমকে ভয়ে সিটিয়ে যায়। সবাই তাজ্জব বনে রৌদ্রের কথা শুনছে। মেঘার চোখের ছলছল ভয়টুকু অবলোকন করল রৌদ্র। সবাইকে আরও তাজ্জব বানিয়ে আকস্মিক ওষ্ঠ নামিয়ে হুট করে সবার সামনে টুপ করে একটুখানি পরশ আঁকল রমণীর ললাটে। বিস্ময়ে হতবাক সকলে। বেপরোয়া ছেলে শেষের কাণ্ডে বাক হারালেন, চোখজোড়া হয়ে আসলো বৃহৎ। কাউকে কথা বলার ফুরসত না দিয়ে শক্ত করে মেঘার হাত চেপে ধরল রৌদ্র। টেনে নিচে নামাতে গেলে মেঘা পরশের টাল সামলে কম্পিত ক্ষীণস্বরে বাধা দেয়। কি করছেন? অগত্যা থেমে সবার সামনেই বজ্রকণ্ঠে ধমকালো রৌদ্র। শাট আপ ইডিয়েট, একটা কথা বলবি তো জবান টেনে ছিঁড়ে ফেলবো, চল আমার সাথে। এই বলে টেনে নামায় ওকে, এগোয় বাড়ির বাইরের দিকে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? প্রশ্ন তোফায়েল কাবিরের। তৎক্ষণাৎ চড়া উত্তর বেপরোয়া ছেলের। বউ ও আমার। ও যে আমার বউ এটারই প্রমাণ ওর শরীরে ফুটিয়ে তুলব আজ। মেয়ে নয় ও এ বাড়ির বউ, ও আমার বউ। আর আছি বউ হওয়ার চিহ্নই ধরাবো ওর মাঝে। রৌদ্র আর থামিনি। কারোর পরোয়া না করে সবাইকে উপেক্ষা করে টেনে হিঁচড়ে মেঘাকে নিয়ে বেরিয়ে গেছে বাইরে। সেই তখনের পর এখন রাত্রি 10টা পেরিয়েছে। গাড়ি আটকে রয়েছে ব্যস্ত রাস্তার মাঝে, রেড সিগন্যালে থেমেছে। সামনে বহু যানজট। নতুন বছর উপলক্ষে সেজে উঠেছে পুরো শহর। রং বেরঙের ফেরি লাইট এধার ওধার ভরে উঠেছে। মানুষের আনাগোনা রাত্রির এই প্রহরেও বেশি বই কম নয়। আজ যেন সবার ব্যস্ততা একটু বেশি। রৌদ্র নিজেও ব্যস্ত সময় কাটিয়েছে গত ঘণ্টা চারেক। পুরো শহরে গাড়ি ছুটিয়ে বেরোনো শেষ। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে একটা রাজকার্য সম্পাদন করেছে, যার পর থেকেই একবিংশীর মুখ ভার। কালো করে রেখেছে শুভ্র মুখখানা। এখনও টু শব্দ উচ্চারণ করেনি মুখে, মাঝে মাঝে নাক টানছে। রৌদ্র ওকে পাশে বসিয়ে কেবল ড্রাইভ করেই যাচ্ছে, কথা বলেনি নিজেও। 2-1 বার চেষ্টা করেছে। রমণীর মুখ বেজার দেখে নিজেও মুখে কুলু পেটে নিয়েছে এখন, তবে আর পারল না। সেই থেকে এই মেয়ে ওর দিকে একবারও তাকায়নি। জানালা ভেদে যানজটপূর্ণ রাস্তার মানুষজন দেখছে বেকার বেকার, অথচ এদিকে যে তার সুদর্শন স্বামী বসে আছে, তার খেয়াল কি রাখি ইডিয়েট?
মেঘাকে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র জানালার কাছ তুলে দিল। বিঘ্ন পেয়ে বিরক্ত হলো মেঘা। ঝট করে তাকালো রৌদ্রের দিকে। গ্রিন সিগন্যাল দেখা দিয়েছে রমণীর ক্ষেত্রেও, আর ট্রাফিকের ক্ষেত্রেও। রৌদ্র গাড়ি স্টার্ট করে বলে, গাল ফুলিয়ে বসে আছিস কেন ইডিয়েট? মেঘা জবাব দিল না। ফোঁস করে শ্বাস ফেলল রাগে গজগজ করে। গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নিল। সে কিছুতেই তাকাবে না এই অসভ্য লোকের দিকে। উত্তর না পেয়ে রৌদ্র নিজে থেকে আবার বলে, অবশ্য দেখতে ভালোই লাগছে, বেশ আদুরে। ইচ্ছে করছে টুপটাপ এলোপাথারি কয়েকটা আদর বসিয়ে দেই মুখ জুড়ে। দেই সুইট হার্ট। ইচ্ছে দমিয়ে রাখতে নেই। ভুল করে মরে গেলে ইচ্ছেরা পূর্ণতা পাবে না। সেই অপূর্ণতায় মরেও শান্তি পাব না আমি। ইউ রাইনো, বাজে কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। ব্যথা পেয়েছিলি? মেঘা নাক টানল, তাকালো না। গাড়ি একপাশ করে পার করল রৌদ্র। নির্জনে থেমে পুরোপুরি মনোযোগ দিল মেঘার দিকে। শরীর ঘুরিয়ে মেঘার বাহু টেনে নিজের দিকে ফেরালো। অমনি চোখ পড়ল মেয়েটার ভেজা মুখখানায়। বিস্তর অভিমান সেই মুখে। রমণী চোখ তুলল না। রৌদ্রর নাকের কাছটায় নজর দিল। সিট বেল্ট খুলে চেপে বসল মেঘার দিকে। সূক্ষ্ম দৃষ্টিপাত করা মাত্রই বুঝল রমণীর চিকন নাকের ডগা রক্তিম হয়ে উঠেছে, যেন রক্ত জমাট বেঁধেছে সেখানে। একই মেয়েটা টুকটুকে ফর্সা, টোকা দিলেই রক্ত গলিয়ে বেরোবে। রৌদ্র আরও লক্ষ্য করে দেখল রমণীর নাকের বাম পাশে চিকচিকে একখানা নোসপিন, জলজল করে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেয়েটার সৌন্দর্য 7 গুণ বৃদ্ধি পেয়েছে এই নাকফুলের পূর্ণতায়। আগে তো ছিল না এটা। রৌদ্র দীর্ঘক্ষণ চেয়ে দেখল তৃষ্ণার্ত লোচনে। বাড়ি থেকে বেরিয়েই এই মেয়েকে নিয়ে পার্লারে গিয়েছিল। কত কসরত করে ধরে বেঁধে নাক ফুটো করে নাকফুল পরানো হয়েছে এই মেয়েকে। ব্যথা পেয়েছে বোধহয়, এইটুকু পাওয়ারই ছিল। বিয়ের পর একটা মেয়েকে আলাদা করে চেনার জন্য তার হাতে 2খানা চুড়ি থাকে, নাকে থাকে নাকফুল, যা একটা মেয়ের বিবাহিত হওয়ার নিদর্শন বহন করে। কিন্তু এই ইডিয়েটের তো কিছুই ছিল না। লোকে বুঝবে কি করেও বিবাহিত? ওর বাড়িতেই কিনা ওর বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, এটা রৌদ্র মেনে নেবে? একটা মেয়ে যে বিবাহিত এটা তাকে দেখে বোঝার উপায় কি? রৌদ্র তো জানে না। বাড়ি থেকে বেরিয়েই মাথা চুলকে বোকার ন্যায় গুগল সার্চ করেছিল প্রথমে। সেখানে জানতে চাইল, আচ্ছা, একটা বিবাহিত মেয়ের নিদর্শন কি কি? একটা মেয়েকে দেখে লোকে বুঝবে কি করে যে তার বিয়ে হয়ে গেছে? গুগল হতচ্ছাড়া ইউটিউবে নিয়ে কত উল্টোপাল্টা কিছু দেখালো, বোঝালো। আহাম্মক বনে শেষে বিরক্ত হয়ে ফোন রেখেছে রৌদ্র। সবটাই করেছে মেঘাকে পাশে বসিয়ে রেখে। পরে নিজে নিজে ভাবতে লাগলো। মেহের আর সিরাতের পরিবর্তন নিয়ে ভাবল। ওরা বিয়ের আগে এক ছিল, বিয়ের পর অন্যরকম হয়ে গেছে। প্রথমেই নজরের সম্মুখ হলো ওরা এখন হাতে চুড়ি পরে, আগে তো পরতো না। মম মণি ওদের হাতেও চুড়ি দেখে রৌদ্র, তার মানে এটা একটা চিহ্ন। বাকি আরেকটা নাকফুল। ভেবেচিন্তে এ দুটোই পেয়েছে সে। মেঘার নাকে ফুটো ছিল না। পার্লারে গিয়ে ওই মেয়েকে চেপে ধরে সেটাই করিয়েছে আগে। রমণীর নাকের পাতলা লতায় এখন একটা ডায়মন্ড ঠাঁই পেয়েছে, জ্বলছে চিকচিক করে, তবে লালচে হয়ে আছে পুরো নাকটা। নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে এই ইডিয়েট। রৌদ্রকে পরখ করে মোলায়েম কণ্ঠে জানতে চাইল পুনরায়, ব্যথা পেয়েছিস? এইটুকুতে কে ব্যথা পায়? আপনার মতো রাইনো নই আমি যে ব্যথা পাবো না। নাকটা পুরো থেতলে গেছে আমার, ঠিকমতো শ্বাসও নিতে পারছি না। কত ব্যথা করছে জানেন আপনি? দেখি, কোথায় ব্যথা পেয়েছিস?
মেঘার ঘাড় চেপে অবলোকনের জন্য নিজের দিকে টেনে আনল সে। রমণী নির্বোধের ন্যায় নিজের ব্যথা দেখাতে গিয়ে বোকা বনল। পরক করতে গিয়ে নিমিষেই টুপ করে ওর নাকফুলটায় চুমু খেল রৌদ্র। মেঘাকে প্রতিক্রিয়া দেখাতে না দিয়েই দূরত্ব বাড়িয়ে মুখোমুখি হয়ে বলল, সরি সুইটহার্ট, আই নো ব্যথা পেয়েছিস, বাট দেখ কি সুন্দর লাগছে তোকে। এবার লাগছে তো আমার বউ বউ, রুডবিক কাবির রৌদ্রের বউ। আমার নামের এই নাক ফুলে তোকে কতটা আমার আমার লাগছে সেটা কি তুই জানিস? এমনিতেও পুরোটাই তুই আমার। এবার মনে হচ্ছে তুই আমার থেকেও আমার, কেবলই আমার। এটা সবাই জানুক, সবাই দেখুক তুই কেউ একজনের নামে দলিল হয়ে গেছিস। কেউ তোকে চাওয়ার সাহস না করুক, সবাই জানুক তুই আমার। মুখ বাঁকিয়ে রৌদ্রকে ঠেলে সরালো মেঘা। জানালার দিকে চেপে বসল। রাগ দেখিয়ে বলল, নই আমি আপনার। আচ্ছা তাহলে কার? আমি কেবলই আমার, তুই তোর, আর তুইই আমার। মনে মনে ভেঙচি কাটে মেঘা। রৌদ্র তাকায় ওর হাতের দিকে। দুইখানা চুড়িও আছে এখন। হেসে মেঘার হাত টেনে ধরল সে। খানিক আগে চুড়ি দুটো আলগোছে পরিয়ে দিয়েছে যত্ন নিয়ে। মেঘা কেবলই দেখে যাচ্ছে, আজ আর তার বাধা দেওয়ার অধ্যত্ততা নেই। কেমন নিশ্চুপে সায় দিচ্ছে কেবল, তাকিয়ে দেখছে অপলক। লোকটা কি অদ্ভুত, ওকে বউ মানে না, জোর করে বিয়ে করে ফেলে রেখে চলে গেল। ৫-৫টা বছর কোনো হদিস করল না, খবর নিল না। মেঘা বেঁচে আছে নাকি মরে গেছে শুনল না কত বছর। নেশার ঘোরে কাকে বিয়ে করে ফেলে রেখে চলে গেছে তাও জানল না, জানার চেষ্টাও করল না। আর এখন হঠাৎ করে ফিরে এসে এতটা বদলে গেল। ফিরে তো মেঘার জন্য আসেনি, এসেছে সিরাতাপুর কথা রাখতে। মেঘাকে দেখল হুট করে, আর এখন এসব অধিকার দেখাচ্ছে কাকে? এত এত জোর দেখাচ্ছে কাকে? মেঘা তার বউ। টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল মেঘা। পুনরায় ফিরে আসলো জেদি রূপে। খড়খড়ে গলায় বলল, বাড়ি যাব আমি, বাড়ি নিয়ে চলুন। ওয়েট, এত তাড়া কিসের? আরও একটা জিনিস কমতি আছে। চুড়ি আর নাকফুল তো বাহ্যিকভাবে তোকে কারোর বউ হিসেবে ফুটিয়ে তুলবে। এবার তুই কবে সত্যি সত্যি নিজেকে আমার বউ হিসেবে সঁপে দিবি বল? নতুন বছর আসছে, নতুন বছরটা নতুন করে শুরু করি। চল না বউ, তেড়ামি ছাড়। এবার সত্যি সত্যি বউ হয়ে যা আমার। নিয়ে নে তোর অধিকার, আমি দিতে ব্যাকুল। বাজে ইয়ার্কি করবেন না রাইনো মুখ, শুনতে বড্ড বাজে লাগে। ইভারা, রাগাবি না, আই অ্যাম সিরিয়াস, ট্রাস্ট মি। অনেক ধৈর্য ধরেছি, ধৈর্য হারাবো জেনে তোর সামনে আসিনি, তোকে দেখিনি, বাট নাও আই কান্ট। মেঘা কথা কাটাতে বলে, কি করেন আপনি? এই তো তোকে চাই। চুপ করুন রাইনো মুখ। বাড়িতে খুব বড় মুখ করলেন। কাবির ইন্ডাস্ট্রির মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখেন আপনি। তো কি এমন করেন যে 10 বার কেনার ক্ষমতা রাখেন? ও, সেটার কথা বলছিস? ও তো চাপাবাজি, চাপাবাজি করি। চাপাবাজি না করলে জীবন চলে না সুইটহার্ট। বিদেশে কি করেন? চায়ের দোকান খুলেছি। ইরিটেটিং ম্যান, কথা পেঁচাবেন না। ইডিয়েট, তুই কথা ঘোরাচ্ছিস কেন? তোকে চাই আমার, সেটার উত্তর দে। কবে হবি বল? জীবনেও না। আই হেট ইউ রাইনো মুখ। বাড়ি নিয়ে চলুন আমায়। অসভ্যতা করে এসেছেন সেখানে, সভ্য থাকতে দিস তুই আমায়, ইডিয়েট। ওরা বাড়ি ফিরতে ফিরতে 12টার দৌড়ে পৌঁছেছে ঘন্টার কাঁটা। চাবি ঘুরিয়ে দরজা খুলল রৌদ্র। মেঘা গটগটিয়ে প্রথমে ঢুকল। ড্রয়িং রুমের আলো জ্বলছে। এতক্ষণে সবার ঘুমিয়ে যাওয়ার কথা। মেঘা কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়।
তৎক্ষণাৎ ভেসে আসে তোফায়েল কাবিরের রাশভারী কণ্ঠ। দাঁড়াও মেঘা। ধপ করে ওঠে একবিংশী, ছলাৎ করে পিছু ফেরে। সোফায় শটান বসে আছে তোফায়েল কাবির, তৌসিফ কাবিরও আছেন। বাকিরা জেগে থাকলেও নিচে আসার অনুমতি নেই কারোর। দুই কর্তাকে এই অসময়ে দেখে কলিজা শুকিয়ে আসে মেঘার। একরাশ জড়তায় মাথা নুইয়ে ফেলে। ততক্ষণে রৌদ্র সদর লাগিয়ে এসেছে। বাবার বাবাইকে দেখেও গ্রাহ্য করল না। গাড়ির চাবি হাতে ছিল। তর্জনীর ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে মেঘার পাশাপাশি এসে থামল। দুজনকে দেখিয়েই বলল, হোয়াট সুইটহার্ট, থেমে গেলি কেন? ঘুমাবি না? লেটস গো। তোফায়েল কাবির রাগ সংবরণ করে তৌসিফ কাবিরের দিকে তাকান। মুখ খোলেন তৌসিফ কাবির। তুমি রুমে যাও রৌদ্র, মেঘার সাথে আমাদের কথা আছে। রৌদ্র পরোয়া করল না। বেখেয়ালে উঠে গেল সিঁড়ি ডিঙিয়ে। মেঘা চিবুক নামিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ওকে পরখ করে চড়া আদেশ করেন তোফায়েল কাবির। এদিকে এসো। বাধ্যের ন্যায় এগোয় রমণী। দুই হাতে দুইখানা চুড়ি, আর নাকের নাকফুলটা দুই কর্তার নজর এড়াল না। সময় নেন তারা। রয়ে শয়ে জবান নামিয়ে সোজাসাপটা প্রশ্ন করেন ছোট কর্তা। এসব কি হচ্ছে মেঘা? সাপ সাপ উত্তর করবে। তুমি কি চাইছো? তুমি কি কোনোভাবে এই সম্পর্কে থাকতে চাইছো? ক্লিয়ারলি বলবে আজ। আমি জানতে চাই তোমার থেকে। মেঘার শ্বাস আটকে নেয়, চিবুক নামায় আরও বেশি। উত্তর করে না সহজে। কি হলো বলো, আমি জানতে চাইছি কিছু। তেমন কিছু না বাবা, উনি শুধু আমাকে পার্লারে নিয়ে গিয়েছিলেন। আর তেমন কিছু হয় কি না সেটা আমাদের বোঝাতে এসো না। তুমি শুধু উত্তর দাও, তুমি থাকতে চাও এই সম্পর্কে? মেঘা নিরুত্তর। ডিপ ডিপ করছে বুক। ও জানতো খুব শীঘ্রই ওকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার কি উত্তর করবে ও? যে উত্তর গত 5 বছর ধরে করে এসেছে সেটার পুনরাবৃত্তি করবে, নাকি নতুন উত্তর আমদানি করবে? উত্তর হ্যাঁ অথবা না। কোন শব্দটা উচ্চারণ করবে সে? ওর নীরবতা বুঝে হাঁপ ছাড়েন তোফায়েল কাবির। বলেন নিজে থেকেই, থাকতে দেবে তোমায়? তুমি তো জানো মা, তোমার কেউ নেই। তোমার উপর জোর করারও কোনো অধিকার নেই আমাদের। আমরা কেবল আমাদের অকাতে রয়েছি। যদি তোমাকে থাকতে না দেয়, যদি তুমি নিজে থেকেই থাকতে না চাও, তাহলে রৌদ্রকে এভাবে আশকারা দিচ্ছ কেন তুমি? রৌদ্র বেপরোয়া, ওকে রুখতে পারবে না, পরে দমাতে পারবে না ওকে। আশকারা দিও না। কথা হয়েছে ইয়াস আসবে ফেব্রুয়ারিতে, তুমি জানো নিশ্চয়ই। আমাদের আগে তোমার জানার কথা। ও এসে সবটা ধুয়ে মুছে তোমাকে নিয়ে যাবে। তোমাদের ডিভোর্স পেপারও নিজে তৈরি করাবে। আমরা বাধা দেব না, দেওয়ার অধিকার রাখব না। তুমি চলে যাবে, যাওয়ার আগে রৌদ্রকে মাত্রাতিরিক্ত অবাধ্য বানিও না। দূরে থাকো ওর থেকে। থামেন ভদ্রলোক। ঢোক গিলে বলেন, ঘরে যাও এখন। কি বলেছি আর কেন বলেছি তা বোঝার ক্ষমতা আছে তোমার। বুঝেও অবুঝ থেকো না। যেটা হওয়ার নয় সেটার প্রতি দুর্বলতা বাড়িও না। রৌদ্রকে এড়িয়ে চলো। মেঘার পা কাঁপে। জড়তা ইতস্তততায় কোনো রকমে পা ফিরিয়ে উপরে উঠে যায়। যাওয়ার পথে টুপ করে পানি গড়ায় গাল বেয়ে। সত্যিই তো, ও কতটা বেহায়া হয়ে গেছে। সত্যি আশকারা দিচ্ছে রৌদ্রকে। এটা তো হওয়ার কথা ছিল না। সে তো শক্ত ছিল, নরম হলো কবে থেকে? লোকটা কবে ওর শক্ত আবরণটাকে ভেঙে গুঁড়িয়ে দিল?